হ্যালো ভাইয়া আপুরা, আসসালামু আলাইকুম। ভর্তি পরীক্ষা রাসায়নিক পরিবর্তন, আজকে ক্লাস নাম্বার 3। ক্লাস নাম্বার 2-তে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম 7 পর্যন্ত করেছিলাম। আজকে ক্লাসের শুরুতেই আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম 8 এবং 9 করে ফেলব। প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করো। ক্লাস নাম্বার 3 রাসায়নিক পরিবর্তন গত ক্লাসে 7 পর্যন্ত হয়েছিল, আজকে 8 এবং 9। একেবারে সহজ, ছোট্ট ছোট্ট দুইটা অঙ্ক। নাম্বার 8, 25°C উষ্ণতায় 25°C উষ্ণতায় এই বিক্রিয়ায় Kp is equal to 3 into 10 to the power 24. Kc এর মান কত? 25°C উষ্ণতায় এই বিক্রিয়ায় Kp is equal to 3 into 10 to the power 4. Kc এর মান কত? আমরা Kp Kc এর সম্পর্ক শিখেছিলাম। Kp is equal to Kc RT to the power del n. Kp এর মান 3 into 10 to the power 24. Kc এর মান বের করতে বলেছে। Kp Kc এর অঙ্কে R এর মান 0.081 লিটার এটিএম পার কেলভিন পার মোল, আর তাপমাত্রা হবে কেলভিনে। ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে হবে কেলভিন। আর এর মান 0.081, ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে হবে কেলভিন। আর ডেলেন মানে উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। উৎপাদের মোট মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা 3। ডেলেন হচ্ছে -1। ডেলেন মানে উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। উৎপাদের মোট মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা 3। 2 মাইনাস 3 -1। 3 into 10 to the power 24. 0.0821 into 298। x inverse 1 মানে 1 by x। x inverse 1 মানে 1 by x। x inverse 1 মানে 1 by x। Kc is equal to 3 into 10 to the power 4 into 0.081 into 298। ক্যালকুলেটর দিয়ে করে দেখো, Kc এর মানটা আসে 7.34 into 10 to the power 25। ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটা করে দেখো, এটাই আসবে 7.34 into 10 to the power 25। Kp এর মান দেয়া আছে, Kc এর মান বের করতে বলছে। আর এর মান 0.081 টি হচ্ছে কেলভিনে। ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কেলভিন। ডেলেন হচ্ছে উৎপাদের মোট মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা 3। ডেলেন হচ্ছে -1। x ইনভার্স 1 মানে 1 বাই x। Kc এর মানটা চলে আসছে। Kc এর একক হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন। এখানে ডেলেন এর মান -1। Kc এর একক হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন। ডেলেন এর মান হচ্ছে -1।
মোল ইনভার্স 1 লিটার। কেসি এর একক হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন, এখানে ডেলেন এর মান -1, তাহলে মোল ইনভার্স 1 লিটার। একেবারে সহজ সরল অঙ্ক। কেসি এর একক মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন, এখানে ডেলেন এর মান হচ্ছে -1। তাহলে আমরা 8 নম্বর অঙ্কটা করে ফেলছি। আজকে আর একটা অঙ্কই করব, 9। কোন বিক্রিয়ায় ডেলেন এর মান 0.5, কত কেলভিন তাপমাত্রায় কেপি এবং কেসি এর মান যথাক্রমে 32.5 এবং 2.5 হবে। কোন বিক্রিয়ায় ডেলেন এর মান হচ্ছে 0.5, কত কেলভিন তাপমাত্রায় কেপি এবং কেসি এর মান যথাক্রমে 32.5 এবং 2.5 হবে। অ্যান্সার কেপি ইজ ইকুয়াল টু কেসি RT টু দি পাওয়ার ডেলেন। কেপির মান হচ্ছে 32.5, কেসির মান হচ্ছে 2.5, আর এর মান 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল। টি হচ্ছে কেলভিনে তাপমাত্রা, আর এখানে ডেলেন এর মান হচ্ছে 0.5। এই টি এর মান বের করতে বলছে, আর ডেলেন এর মান 0.5। টি এর মান বের করতে বলছে, ডেলেন এর মান 0.5। বা 32.5 ডিভাইডেড বাই 2.5। 0.5 মানে হাফ, কোন কিছুর উপর পাওয়ার হাফ মানে হচ্ছে রুট। 0.5 মানে হাফ, কোন কিছুর উপর পাওয়ার হাফ মানে রুট। দুই পাশে স্কয়ার করে দিলাম, দুই পাশে স্কয়ার করে দিলাম, তাহলে এই রুটটা উঠে পড়ছে। টি ইজ ইকুয়াল টু 32.5 ডিভাইডেড বাই 2.5 স্কয়ার ডিভাইডেড বাই 0.0821, 2058.043 কেলভিন। ক্যালকুলেটর দিয়ে করে দেখো, এটাই আসবে 2058.46 কেলভিন। এখানে একটা ম্যাথমেটিক্যাল কাহিনী করেছি যে কোনো কিছুর উপর পাওয়ার হাফ মানে রুট। কোনো কিছুর উপর পাওয়ার হাফ, 0.5 মানে হাফ, কোনো কিছুর উপর পাওয়ার হাফ মানে রুট। দুই পাশে স্কয়ার করে দিছি, তাহলে এই পাশে রুটটা উঠে গেছে, এখান থেকে টি কেলভিন তাপমাত্রাটা চলে আসছে। একেবারে সহজ সরল অঙ্ক। একেবারে সহজ সরল অঙ্ক। এখন আমরা একটা
একটা নতুন টপিক শুরু করব। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ভর্তি পরীক্ষায় রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এই টপিকটার নাম হচ্ছে পিএইচ। pH is equal to minus log H plus অথবা pH is equal to minus log H3O plus। H plus আয়নের ঋণাত্মক লগারিদমকে বলে pH, বা হাইড্রোনিয়াম H3O মানে হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়নের ঋণাত্মক লগারিদমকে বলে pH। আরেকটা হচ্ছে POH। POH is equal to minus log OH minus। আর তোমরা জেনে রাখবা PH plus POH is equal to হচ্ছে 14। এই পর্যন্ত জেনে রাখবা। এর বাইরে আরেকটা টার্ম তোমরা জেনে রাখো, কিছু কিছু টার্ম জেনে এখানে আমরা প্রবেশ করতেছি। KW is equal to H plus এর ঘনমাত্রা ইনটু OH মাইনাস এর ঘনমাত্রা। H plus আর OH মাইনাস কার আয়ন? পানির আয়ন। পানি ভাঙলে হয় H plus আর OH মাইনাস। এই KW is equal to পানির আয়নিক গুণফল। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান 1 into 10 inverse 14। KW হচ্ছে পানির আয়নিক গুণফল। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান 1 into 10 inverse 14। পানির আয়নিক গুণফলের উপর ভিত্তি করে পানির আয়নিক গুণফলের উপর ভিত্তি করে পিএইচ স্কেল প্রতিষ্ঠিত হয়। pH is equal to minus log H plus, POH is equal to minus log OH minus, pH plus POH is equal to 14। KW হচ্ছে পানির আয়ন সমূহের ঘনমাত্রার গুণফল, সংক্ষেপে বলে পানির আয়নিক গুণফল। KW হচ্ছে পানির আয়ন সমূহের ঘনমাত্রার গুণফল, সংক্ষেপে বলে পানির আয়নিক গুণফল। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান 1 into 10 inverse 14। পানির আয়নিক গুণফলের উপর ভিত্তি করে পিএইচ স্কেল প্রতিষ্ঠিত হয়। এই পিএইচ ভালো করে বোঝার জন্য একটা চমৎকার চার্ট আমরা তৈরি করব। খাতার ঠিক মাঝখানে একটা নতুন ফ্রেশ পেজে যাও, একেবারে নতুন একটা পৃষ্ঠায় যাও, একেবারে খাতার একদম নতুন পৃষ্ঠায় গিয়ে মাঝ বরাবর একটা দাগ দাও, মধ্যবিন্দু চিহ্নিত করো। মধ্যবিন্দু 7, 0 থেকে 14 পর্যন্ত বিস্তৃত, এটা হচ্ছে পিএইচ স্কেল। মধ্যবিন্দু 7, 0 থেকে 14 পর্যন্ত বিস্তৃত, এটা হচ্ছে পিএইচ স্কেল। পিএইচ 7 হলে প্রশম। একেবারে ফ্রেশ নতুন পৃষ্ঠায় গিয়ে মাঝ বরাবর একটা দাগ দাও, মধ্যবিন্দু চিহ্নিত করো। মধ্যবিন্দু 7, 0 থেকে 14 পর্যন্ত বিস্তৃত, এটা হচ্ছে পিএইচ স্কেল। সবচেয়ে কম পিএইচ তীব্র অ্যাসিডের। তীব্র অ্যাসিড হচ্ছে
অজৈব অ্যাসিড। অজৈব অ্যাসিড কারা? HCl, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। অজৈব অ্যাসিডের আরেক নাম হচ্ছে খনিজ অ্যাসিড। সবচেয়ে কম পিএইচ, শূন্যের কাছাকাছি পিএইচ তীব্র অ্যাসিডের। তীব্র অ্যাসিড থেকে একটু বেশি পিএইচ দুর্বল অ্যাসিডের। দুর্বল অ্যাসিড হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড কারা? ফরমিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। পিএইচ 7 হলে প্রশম। প্রশম হচ্ছে পানি আর যে কোনো ধরনের লবণ। তো সবচেয়ে কম পিএইচ তীব্র অ্যাসিডের। তীব্র অ্যাসিড হচ্ছে অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড। তারপরে পিএইচ হচ্ছে দুর্বল অ্যাসিডের। দুর্বল অ্যাসিড কারা? জৈব অ্যাসিড। পিএইচ 7 হলে প্রশম। প্রশম কারা? সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। প্রশম হচ্ছে পানি আর যে কোনো লবণ। প্রশম থেকে একটু বেশি পিএইচ দুর্বল ক্ষারের। আমাদের পুরো সিলেবাসে একমাত্র দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আমাদের পুরো সিলেবাসে একমাত্র দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর সবচেয়ে বেশি পিএইচ তীব্র ক্ষারের। তীব্র ক্ষার হচ্ছে গ্রুপ 1 এবং তীব্র ক্ষার হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর OH সমূহ। গ্রুপ 1 এ আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিনিয়াম, সিজিয়াম। গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর OH সমূহ। সবচেয়ে কম পিএইচ তীব্র অ্যাসিডের। তীব্র অ্যাসিড কারা? অজৈব অ্যাসিড। তারপরে পিএইচ হচ্ছে দুর্বল অ্যাসিডের। দুর্বল অ্যাসিড কারা? জৈব অ্যাসিড। তারপরে পিএইচ হচ্ছে প্রশম। প্রশম কারা? পানি এবং যে কোনো লবণ। তারপরে পিএইচ হচ্ছে দুর্বল ক্ষার। দুর্বল ক্ষার কারা? একটি মাত্র দুর্বল ক্ষার আছে আমাদের সিলেবাসে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর সবচেয়ে বেশি পিএইচ তীব্র ক্ষারের। তীব্র ক্ষার কারা? গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর OH সমূহ। সবচেয়ে কম পিএইচ তীব্র অ্যাসিডের। তীব্র অ্যাসিড কারা? অজৈব অ্যাসিড। তারপরে পিএইচ দুর্বল অ্যাসিডের। দুর্বল অ্যাসিড কারা? জৈব অ্যাসিডের। তারপরে পিএইচ প্রশম। প্রশম কারা? পানি এবং যে কোনো লবণ। তারপরে পিএইচ দুর্বল ক্ষার। আমাদের পুরো সিলেবাসে একমাত্র দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সবচেয়ে বেশি পিএইচ তীব্র ক্ষারের। তীব্র ক্ষার কারা? গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর OH। এখন লক্ষ্য করো, উপরের অর্ধাংশে তো তোমরা পিএইচ স্কেল আঁকছো, নিচের অংশে লিখো পিএইচ 7 এর কম হলে অ্যাসিড। 7 এর যত কম তত তীব্র অ্যাসিড।
কোন দ্রবণে অ্যাসিড যোগ করলে পিএইচ হ্রাস পায়? পিএইচ 7-এর কম হলে অ্যাসিড, ধরো পিএইচ 5, অ্যাসিড না ক্ষার, অ্যাসিড। 7-এর যত কম তত তীব্র অ্যাসিড। ধরো পিএইচ 2 হলেও অ্যাসিড, 3 হলেও অ্যাসিড, তবে 2 তীব্র অ্যাসিড। কোন দ্রবণে অ্যাসিড যোগ করলে পিএইচ হ্রাস পায়? পিএইচ 7-এর বেশি হলে ক্ষার। সাতের যত বেশি তত তীব্র ক্ষার। কোন দ্রবণে ক্ষার যোগ করলে পিএইচ বৃদ্ধি পায়? 7-এর বেশি হলে ক্ষার, ধরো পিএইচ 9, ক্ষার। 9 এবং 10 কে তীব্র ক্ষার? 10। 7-এর যত বেশি তত তীব্র ক্ষার। কোন দ্রবণে ক্ষার যোগ করলে পিএইচ বৃদ্ধি পায়? পিএইচ 7-এর বেশি হলে ক্ষার, ধরো পিএইচ 10, ক্ষার। 7-এর যত বেশি তত তীব্র ক্ষার। 10 এবং 11 কে তীব্র ক্ষার? 11। কোন দ্রবণে ক্ষার যোগ করলে পিএইচ বৃদ্ধি পায়? এগুলা ক্লাস নোটে লেখা আছে, লক্ষ্য করো সবাই, অত্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করবা। দুর্বল অ্যাসিড প্লাস তীব্র ক্ষার ইজ ইকুয়াল টু ক্ষারীয়। পিএইচ 7-এর বেশি। একটা দুর্বল আর একটা তীব্র হলে যে তীব্র তার বৈশিষ্ট্য প্রাধান্য পায়। দুর্বল অ্যাসিড, তীব্র ক্ষার, ক্ষারটা তীব্র, এই জন্য ক্ষারীয়। তীব্র অ্যাসিড প্লাস দুর্বল ক্ষার অম্লীয়। পিএইচ 7-এর কম। একটা দুর্বল আর একটা তীব্র হলে যে তীব্র তার বৈশিষ্ট্য প্রাধান্য পায়। একটা তীব্র আর একটা দুর্বল হলে যে তীব্র তার বৈশিষ্ট্য প্রাধান্য পায়। দুর্বল অ্যাসিড, তীব্র ক্ষার, ক্ষারীয়, পিএইচ 7-এর বেশি। তীব্র অ্যাসিড, দুর্বল ক্ষার, অম্লীয়, পিএইচ 7-এর কম। ক্ষারটা তীব্র, ক্ষারীয়, অ্যাসিডটা তীব্র, অম্লীয়। লক্ষ্য করো, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ। সোডিয়াম প্লাস, কার্বনেট 2-। আর জলের জন্য H+ আর OH-। সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ, সোডিয়াম প্লাস, কার্বনেট 2-। জলের জন্য H+ আর OH-। বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এই যে প্লাস মাইনাস মিলে তৈরি করে কার্বনিক অ্যাসিড, এই প্লাস মাইনাস মিলে তৈরি করে সোডিয়াম হাইড্রোক্সাইড। প্লাস মাইনাস মিলে তৈরি করে কার্বনিক অ্যাসিড, প্লাস মাইনাস মিলে তৈরি করে সোডিয়াম হাইড্রোক্সাইড। কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার। দুর্বল অ্যাসিড, তীব্র ক্ষার, জলীয় দ্রবণটা হবে ক্ষারীয়, pH greater than 7।
মানে পিএইচ 7 এর বেশি। সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ, সোডিয়াম প্লাস কার্বনেট 2 জলের জন্য H প্লাস ও H মাইনাস। বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, প্লাস মাইনাস মিলে কার্বনিক অ্যাসিড, প্লাস মাইনাস মিলে সোডিয়াম হাইড্রোক্সাইড। কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার। দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার, তাহলে হবে ক্ষারীয়, পিএইচ 7 এর বেশি। অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, অ্যামোনিয়াম প্লাস Cl মাইনাস জলের জন্য H প্লাস ও H মাইনাস। অ্যামোনিয়াম ক্লোরাইডের জন্য অ্যামোনিয়াম প্লাস Cl মাইনাস, জলের জন্য H প্লাস ও H মাইনাস। বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, H প্লাস Cl মাইনাস মিলে HCl, তীব্র অ্যাসিড। NH4 প্লাস আর OH মাইনাস মিলে NH4OH, দুর্বল ক্ষার। তীব্র অ্যাসিড দুর্বল ক্ষার, দ্রবণটা কেমন হবে? অম্লীয়, pH less than 7। সবাই লক্ষ্য করো, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ pH less than greater than 7, অর্থাৎ কি pH 7 এর বেশি, অর্থাৎ কি pH 7 এর কম। সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ, সোডিয়াম প্লাস কার্বনেট মাইনাস জলের জন্য, এই জলীয় দ্রবণ জলের জন্য H প্লাস ও H মাইনাস। বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, প্লাস মাইনাস মিলে কার্বনিক অ্যাসিড, প্লাস মাইনাস মিলে সোডিয়াম হাইড্রোক্সাইড। কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার। একটা দুর্বল আর একটা তীব্র হলে যে তীব্র তার বৈশিষ্ট্য প্রাধান্য পায়, একটা দুর্বল আর একটা তীব্র হলে যে তীব্র তার বৈশিষ্ট্য প্রাধান্য পায়। তাহলে কেমন এটা? ক্ষারীয়, pH greater than 7, অর্থাৎ pH 7 এর বেশি। অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, অ্যামোনিয়াম প্লাস Cl মাইনাস, জলের জন্য H প্লাস ও H মাইনাস। বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, H প্লাস Cl মাইনাস HCl, NH4 প্লাস OH মাইনাস NH4OH। এটা তীব্র অ্যাসিড, এটা দুর্বল ক্ষার। একটা তীব্র আর একটা দুর্বল হলে যে তীব্র তার বৈশিষ্ট্য প্রাধান্য পায়। দ্রবণটা কেমন? অম্লীয়, pH less than 7। এইবার এই চার্টটাকে আমরা গুছাবো। তীব্র অ্যাসিড, দুর্বল অ্যাসিড, সবচেয়ে কম pH তীব্র অ্যাসিড, তারপরে দুর্বল অ্যাসিড, এরপর একটা কলাম যোগ করো অম্লীয়, তারপরে হচ্ছে প্রশম, প্রশমর পরে হচ্ছে ক্ষারীয়, তারপরে দুর্বল ক্ষার, তারপরে হচ্ছে তীব্র ক্ষার। তাহলে pH বৃদ্ধির ক্রমটা কি শিখাচ্ছি? সবচেয়ে কম pH তীব্র অ্যাসিডের, তারপরে দুর্বল অ্যাসিডের, তারপরে অম্লীয়, তারপরে প্রশম, তারপরে ক্ষারীয়, তারপরে দুর্বল ক্ষার, সবচেয়ে বেশি তীব্র ক্ষার। এটা হচ্ছে pH বৃদ্ধির ক্রম। সবচেয়ে কম pH তীব্র অ্যাসিডের, তারপরে দুর্বল অ্যাসিড, তারপরে অম্লীয়, তারপরে প্রশম, তারপরে ক্ষারীয়, তারপরে দুর্বল ক্ষার, তারপরে হচ্ছে তীব্র ক্ষার। সবচেয়ে কম pH তীব্র অ্যাসিডের, তারপরে দুর্বল অ্যাসিড, তারপরে অম্লীয়, তারপরে প্রশম, আস্তে আস্তে pH বাড়তেছে। তাহলে আমরা শিখছি pH 7 এর কম হলে অ্যাসিড, pH 7 এর বেশি হলে ক্ষার। কোন দ্রবণে অ্যাসিড যোগ করলে pH হ্রাস পায়, ক্ষার যোগ করলে pH বৃদ্ধি পায়। এখন চমৎকার
অসম্ভব গুরুত্বপূর্ণ একটা টপিক শুরু করব। এই টপিকটার নাম হচ্ছে বাফার দ্রবণ। যে দ্রবণে, হোয়াট ইজ বাফার দ্রবণ? যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর উল্লেখযোগ্য কোন তাকে যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না, তাকে বাফার দ্রবণ বলে। রিপিট করছি, যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না, তাকে বাফার দ্রবণ বলে। খুব বেশি পরিমাণ না, সামান্য পরিমাণ, এবং পরিবর্তন হয় না এটা ভুল ধারণা, হয়, উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। বাফার দ্রবণের সংজ্ঞায় এই সামান্য পরিমাণ এবং উল্লেখযোগ্য এই দুইটা কথা উল্লেখ থাকতেই হবে। যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না, তাকে বাফার দ্রবণ বলে। খুব বেশি পরিমাণ না, সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হয় না এটা বলি নাই, উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না, তাকে বাফার দ্রবণ বলে। বাফার দ্রবণ নিয়ে আলোচনা হচ্ছিল। বাফার দ্রবণ দুই প্রকার। নাম্বার 1 অম্লীয় বাফার, নাম্বার 2 ক্ষারীয় বাফার। বাফার দ্রবণ নিয়ে আলোচনা হচ্ছিল। বাফার দ্রবণ দুই প্রকার, অম্লীয় বাফার আর হচ্ছে ক্ষারীয় বাফার। বাফার দ্রবণ কয় প্রকার? দুই প্রকার। নাম্বার 1 অম্লীয় বাফার, নাম্বার 2 ক্ষারীয় বাফার। নাম্বার 1 অম্লীয় বাফার চেনার উপায়। নাম্বার 1 কি বলেছি ভাইয়া? অম্লীয় বাফার চেনার উপায়। খুবই ঠান্ডা মাথায় বাফার দ্রবণটা খেয়াল করবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ক, দুর্বল অ্যাসিড প্লাস সেই অ্যাসিডেরই লবণ। দুর্বল অ্যাসিড মানে কারা? জৈব অ্যাসিড, প্লাস সে অ্যাসিডেরই লবণ। অ্যাসিডের এইচ এর বদলে ধাতু দিলে লবণ। দুর্বল অ্যাসিড কারা? জৈব অ্যাসিড, প্লাস সে অ্যাসিডেরই লবণ। অ্যাসিডের এইচ এর বদলে ধাতু দিলে লবণ। কার্বনিক অ্যাসিড প্লাস বাইকার্বনেট লবণ। লাস্টের যেটা, এটা হচ্ছে রক্তের বাফার। রক্তের পিএইচ 7.4। বাফার দ্রবণ দুই প্রকার। নাম্বার 1 অম্লীয় বাফার, নাম্বার 2 ক্ষারীয় বাফার।
অম্লীয় বাফার চেনার উপায় দুর্বল অ্যাসিড প্লাস সে অ্যাসিডের লবণ। দুর্বল অ্যাসিড মানে জৈব অ্যাসিড প্লাস সে অ্যাসিডের লবণ। দুর্বল অ্যাসিড মানে জৈব অ্যাসিড প্লাস সে অ্যাসিডেরই লবণ। এটা হচ্ছে অম্লীয় বাফার চেনার ক নাম্বার উপায়। খ, অম্লীয় বাফার চেনার খ নাম্বার উপায় দুর্বল অ্যাসিড প্লাস তীব্র ক্ষার। অম্লীয় বাফার চেনার খ নাম্বার উপায় দুর্বল অ্যাসিড প্লাস তীব্র ক্ষার। শর্ত: দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার উভয়ের আয়তন কমা ঘনমাত্রা দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার উভয়ের আয়তন কমা ঘনমাত্রা দেওয়া থাকবে এবং অবশ্যই দুর্বল অ্যাসিডের আয়তন ইনটু ঘনমাত্রা বেশি হবে। অম্লীয় বাফার চেনার খ নাম্বার উপায় দুর্বল অ্যাসিড প্লাস তীব্র ক্ষার। শর্ত: দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার উভয়ের আয়তন ঘনমাত্রা দেওয়া থাকবে এবং অবশ্যই দুর্বল অ্যাসিডের আয়তন ইনটু ঘনমাত্রা বেশি হবে। তাহলে অম্লীয় বাফার চেনার খ নাম্বার উপায় দুর্বল অ্যাসিড প্লাস তীব্র ক্ষার। দুর্বল অ্যাসিড মানে জৈব অ্যাসিড, তীব্র ক্ষার মানে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর OH। অম্লীয় বাফার চেনার খ নাম্বার উপায় দুর্বল অ্যাসিড প্লাস তীব্র ক্ষার। দুর্বল অ্যাসিড কারা? জৈব অ্যাসিড। তীব্র ক্ষার কারা? গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর OH। আমরা শিখতেছিলাম দুর্বল অ্যাসিড হচ্ছে জৈব অ্যাসিড আর তীব্র ক্ষার কারা? গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর OH সমূহ। খুব মন দিয়ে লক্ষ্য করো যে অম্লীয় বাফার চেনার খ নাম্বার উপায় দুর্বল অ্যাসিড প্লাস তীব্র ক্ষার। শর্ত: দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার উভয়ের আয়তন ml ঘনমাত্রা মোলার দেয়া থাকবে এবং অবশ্যই দুর্বল অ্যাসিডের আয়তন ইনটু ঘনমাত্রা দেয়া থাকবে। আয়তন ইনটু ঘনমাত্রা দেয়া থাকবে এবং অবশ্যই দুর্বল অ্যাসিডের আয়তন ইনটু ঘনমাত্রা কি হবে? বেশি হবে। তাহলে 20 ইনটু 0.24 20 ইনটু 0.12। দুর্বল অ্যাসিডের আয়তন ইনটু ঘনমাত্রা কি আছে? বেশি আছে। তাহলে অম্লীয় বাফার চেনার ক নাম্বার উপায় দুর্বল অ্যাসিড প্লাস সে অ্যাসিডের লবণ। দুর্বল অ্যাসিড হচ্ছে জৈব অ্যাসিড প্লাস সে অ্যাসিডের লবণ। খ নাম্বার উপায় দুর্বল অ্যাসিড প্লাস তীব্র ক্ষার। শর্ত: দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার উভয়ের আয়তন ml ঘনমাত্রা মোলার দেয়া থাকবে এবং অবশ্যই দুর্বল অ্যাসিডের আয়তন ইনটু ঘনমাত্রা বেশি হবে। দুর্বল অ্যাসিড কারা? জৈব অ্যাসিড। তীব্র ক্ষার গ্রুপ 1 লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিনিয়াম সিজিয়াম। গ্রুপ 2 বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম। গ্রুপ 1 এবং 2 এর হাইড্রোক্সাইড। খ নাম্বার উপায় দুর্বল অ্যাসিড প্লাস তীব্র ক্ষার। দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার উভয়ের আয়তন ml ঘনমাত্রা মোলার দেওয়া থাকবে এবং অবশ্যই দুর্বল অ্যাসিডের আয়তন ইনটু ঘনমাত্রা বেশি হবে। তাহলে অম্লীয় বাফার চেনার উপায় শিখাই দিলাম। নাম্বার 2
ক্ষারীয় বাফার চেনার উপায়। বাফার দ্রবণ দুই প্রকার, অম্লীয় বাফার আর হচ্ছে ক্ষারীয় বাফার। ক্ষারীয় বাফার চেনার উপায়। ক, দুর্বল ক্ষার প্লাস সেই ক্ষারের লবণ। আমাদের পুরো সিলেবাসে একমাত্র দুর্বল ক্ষার হচ্ছে NH4OH, সেই ক্ষারের লবণ NH4Cl। ক্ষারীয় বাফার চেনার উপায় ক নাম্বার উপায়, দুর্বল ক্ষার প্লাস সেই ক্ষারের লবণ। আমাদের পুরো সিলেবাসে একমাত্র দুর্বল ক্ষার NH4OH, সেই ক্ষারের লবণ NH4Cl। খ নাম্বার উপায়, ক্ষারীয় বাফার চেনার খ নাম্বার উপায়, দুর্বল ক্ষার প্লাস তীব্র অ্যাসিড। শর্ত, দুর্বল ক্ষার তীব্র অ্যাসিড উভয়ের আয়তন কমা ঘনমাত্রা দুর্বল ক্ষার কমা তীব্র অ্যাসিড উভয়ের আয়তন কমা ঘনমাত্রা দেয়া থাকবে এবং অবশ্যই দুর্বল ক্ষারের আয়তন ইনটু দুর্বল ক্ষার তীব্র অ্যাসিড উভয়ের আয়তন কমা ঘনমাত্রা দেওয়া থাকবে এবং অবশ্যই দুর্বল ক্ষারের আয়তন ইনটু ঘনমাত্রা বেশি হবে। তাহলে ক্ষারীয় বাফার চেনার ক নাম্বার উপায়, দুর্বল ক্ষার প্লাস সেই ক্ষারের লবণ। খ নাম্বার উপায়, দুর্বল ক্ষার, আমাদের পুরো কেমিস্ট্রিতে একমাত্র দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস তীব্র অ্যাসিড মানে অজৈব অ্যাসিড HCl। ক্ষারীয় বাফার চেনার দ্বিতীয় উপায়, দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস তীব্র অ্যাসিড HCl। শর্ত, দুর্বল ক্ষার তীব্র অ্যাসিড উভয়ের আয়তন ml, ঘনমাত্রা মোলার দেয়া থাকবে। আয়তন ml, ঘনমাত্রা মোলার দেয়া থাকবে এবং অবশ্যই দুর্বলের আয়তন ইনটু ঘনমাত্রা মানে দুর্বল ক্ষারের আয়তন ইনটু ঘনমাত্রা বেশি হবে। তাহলে ক্ষারীয় বাফার চেনার উপায় ক, দুর্বল ক্ষার প্লাস সেই ক্ষারের লবণ। দুর্বল ক্ষার আমাদের পুরো সিলেবাসে আছে একটাই, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস সেই ক্ষারের লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড। ক্ষারীয় বাফার চেনার খ নাম্বার উপায়, দুর্বল ক্ষার প্লাস তীব্র অ্যাসিড। দুর্বল ক্ষার মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তীব্র অ্যাসিড মানে অজৈব অ্যাসিড HCl। শর্ত, দুর্বল ক্ষার তীব্র অ্যাসিড উভয়ের আয়তন ml, ঘনমাত্রা মোলার দেয়া থাকবে এবং অবশ্যই দুর্বল ক্ষারের আয়তন ইনটু ঘনমাত্রা বেশি হবে। ফর দি লাস্ট টাইম, ক্ষারীয় বাফার চেনার উপায় ক, দুর্বল ক্ষার প্লাস সেই ক্ষারের লবণ। দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সেই ক্ষারের লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড। খ, দুর্বল ক্ষার প্লাস তীব্র অ্যাসিড। দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তীব্র অ্যাসিড অজৈব অ্যাসিড HCl। শর্ত, দুর্বল ক্ষার তীব্র অ্যাসিড উভয়ের আয়তন ml, ঘনমাত্রা মোলার দেয়া থাকবে এবং অবশ্যই দুর্বল ক্ষারের আয়তন ইনটু ঘনমাত্রা বেশি হবে। তাহলে অম্লীয় বাফার চেনার উপায় দুইটা, দুর্বল অ্যাসিড প্লাস সেই অ্যাসিডের লবণ। খ, দুর্বল অ্যাসিড প্লাস তীব্র ক্ষার। ক্ষারীয় বাফার চেনার উপায় দুইটা, দুর্বল ক্ষার প্লাস সেই ক্ষারের লবণ
খ দুর্বল ক্ষার প্লাস তীব্র অ্যাসিড। এইবার মহা গুরুত্বপূর্ণ জিনিস শিখব। অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল। আজকে অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল শিখবো, ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল শিখবো। অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল, যে কোনো ক্রিয়া কৌশলের কথা বললে সংশ্লিষ্ট বাফার দ্রবণের একটা এক্সাম্পল লিখবা। অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল, একটা অম্লীয় বাফারের এক্সাম্পল লিখলাম, দুর্বল অ্যাসিড প্লাস সে অ্যাসিডের লবণ। অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল, অম্লীয় বাফারের একটা এক্সাম্পল লিখলাম, দুর্বল অ্যাসিড প্লাস সে অ্যাসিডের লবণ। পরে যৌগদ্বয়কে বিয়োজিত করো। দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের বিয়োজন হবে উভমুখী, আর লবণের বিয়োজন হবে একমুখী। তীব্র বস্তুর বিয়োজন হবে একমুখী, আর দুর্বল বস্তু দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের বিয়োজন হবে উভমুখী। তাহলে অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল শিখবো। প্রথমে একটা অম্লীয় বাফারের এক্সাম্পল লিখলাম, দুর্বল অ্যাসিড প্লাস সে অ্যাসিডের লবণ। যৌগদ্বয়কে আয়নিত করব। দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের বিয়োজন হবে উভমুখী, আর লবণ এর বিয়োজন হবে একমুখী। হোয়াট ইজ ক্রিয়া কৌশল? ক্রিয়া কৌশল মানে অ্যাসিড যোগ করব আর ক্ষার যোগ করব, অ্যাসিড বা H প্লাস সংযোগ। উপরের দ্রবণে ক্রিয়া কৌশল মানে অ্যাসিড যোগ করে দেখব, ক্ষার যোগ করে দেখব। অ্যাসিড বা H প্লাস সংযোগ, উপরের দ্রবণে অ্যাসিড বা H প্লাস যোগ করা হলে, উপরের দ্রবণের দিকে তাকাও, উপরের দ্রবণে কয়টা আয়ন? চারটা, দুইটা অ্যানায়ন আর দুইটা ক্যাটায়ন। উপরের দ্রবণে অ্যাসিড বা H প্লাস যোগ করা হলে প্লাস কোন দিকে যাবে? মাইনাসের দিকে। মাইনাস দুইটাই কিন্তু সেম, বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। উপরের দ্রবণে অ্যাসিড বা H প্লাস যোগ করা হলে প্লাস কার দিকে যাবে? মাইনাসের দিকে। মাইনাস কয়টা? দুইটা। উই আর লাকি, দুইটাই সেম। উপরের দ্রবণে অ্যাসিড বা H প্লাস যোগ করা হলে তা CH3C ডাবল ও মাইনাসের সাথে যুক্ত হয়ে CH3C ডাবল H উৎপন্ন হয়। যে CH উপরের দ্রবণে অ্যাসিড বা H প্লাস যোগ করা হলে তা প্লাস, তো উপরের দ্রবণে যখন H প্লাস যোগ করব প্লাস যাবে মাইনাসের দিকে। মাইনাস দুইটাই কি সেম, তাহলে CH3C ডাবল ও মাইনাসের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করে CH3C ডাবল ও H। যা একটি দুর্বল অ্যাসিড। জৈব অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, যা একটি দুর্বল অ্যাসিড। জৈব অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, ফলে পিএইচ এর উল্লেখযোগ্য যখনই ক্রিয়া কৌশলের কথা বলবে সংশ্লিষ্ট বাফার দ্রবণের এক্সাম্পল লিখলাম।
অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল, অম্লীয় বাফারের একটা এক্সাম্পল লিখলাম। দুর্বল অ্যাসিড প্লাস সে অ্যাসিডের লবণ, এদেরকে বিয়োজিত করব। দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের বিয়োজন হবে উভমুখী, লবণের বিয়োজন হবে একমুখী। ক্রিয়া কৌশলে প্রথমে অ্যাসিড বা H প্লাস যুক্ত করব। উপরের দ্রবণে অ্যাসিড বা H প্লাস যোগ করা হলে প্লাস কার দিকে যাবে? মাইনাসের দিকে। মাইনাস দুইটা সেম। উপরের দ্রবণে অ্যাসিড বা H প্লাস যোগ করা হলে তা CH3C ডাবল মাইনাসের সাথে যুক্ত হয়ে CH3C ডাবল H উৎপন্ন হয়। যে H প্লাস CH3C ডাবল মাইনাস মিলে CH3C ডাবল H, যা একটি দুর্বল অ্যাসিড। আর দুর্বল বস্তু পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন করতে পারে না, ফলে পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। ক্ষার বা OH মাইনাস সংযোগ, উপরের দ্রবণে ক্ষার বা OH মাইনাস যোগ করা হলে মাইনাস কার দিকে যাবে? উপরের দ্রবণে যদি মাইনাস যোগ করা হয়, মাইনাস কার দিকে যাবে? প্লাসের দিকে। প্লাস কয়টা? দুইটা। এখানে মাইনাস দুইটা ছিল, কিন্তু দুইটাই কি ছিল? সেম। এখানে প্লাস দুইটা, দুইটা কি সেম? নো। উপরের দ্রবণে ক্ষার বা OH মাইনাস যোগ করা হলে মাইনাস কার সাথে যুক্ত হবে? প্লাসের সাথে। প্লাস কয়টা? দুইটা এবং ভিন্ন। তাহলে কোন প্লাসের সাথে যুক্ত হবে? প্রথম প্লাস। উপরের দ্রবণে ক্ষার বা OH মাইনাস যোগ করা হলে তা H প্লাসের সাথে যুক্ত হয়ে H2O উৎপন্ন করে। উপরের দ্রবণে ক্ষার বা OH মাইনাস মাইনাস যোগ করলে কার দিকে যাবে? প্লাসের দিকে। বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। প্লাস কয়টা? দুইটা। কোন প্লাসের সাথে যুক্ত হবে? প্রথম প্লাস। তাহলে উপরের দ্রবণে ক্ষার বা OH মাইনাস যোগ করা হলে তা H প্লাস মানে প্রথম প্লাসের সাথে যুক্ত হয়ে H2 উৎপন্ন করে। যে OH মাইনাস মাইনাস যোগ করছি, সে কার দিকে যাবে? প্লাসের দিকে। প্লাস কয়টা? দুইটা। কোন প্লাসের সাথে যুক্ত হবে? প্রথম প্লাস। প্রথম প্লাস মানে H প্লাসের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় H2। মনে রাখবা, পানি উৎপন্ন হলেই ঘাটতি হবে। পানি উৎপন্ন হলেই কি হবে? ঘাটতি হবে। লক্ষ্য করো, কি মনে রাখবা? পানি উৎপন্ন হলেই ঘাটতি হবে। কার ঘাটতি হবে? মোট কয়টা আয়ন আছে? চারটা। মোট কয়টা আয়ন আছে? চারটা। পানি উৎপন্ন হলেই ঘাটতি হবে। কার ঘাটতি হবে? সবার উপরে সবার ডানেরটার। পানি উৎপন্ন হলেই কি হবে? ঘাটতি হবে। কার ঘাটতি হবে? সবার উপরে সবার ডানেরটার। ফলে H প্লাস আয়নের ঘাটতি হয়। পানি উৎপন্ন হলেই ঘাটতি হবে। কার ঘাটতি হবে? সবার উপরে সবার ডানেরটার। সবার উপরে সবার ডানে কি আছে? H প্লাস। ফলে H প্লাস এর ঘাটতি হয়। এই ঘাটতি আবার পূরণ হয়ে যায়। এই ঘাটতি প্রথম যে বস্তু আছে তার বিয়োজন দ্বারা পূরণ হয়ে যায়। পানি উৎপন্ন হলেই ঘাটতি হয়। কার ঘাটতি হয়? সবার উপরে সবার ডানেরটার। আর যেহেতু ঘাটতি হয়েছে, ঘনমাত্রা কমে গেছে, বিক্রিয়া কোন দিকে চলে আসবে? ডানে চলে আসবে। উৎপাদের পরিমাণ কমে গেলে বিক্রিয়া ডানে যায়। উৎপাদের পরিমাণ কমে গেলে বিক্রিয়া ডানে যায়। পানি উৎপন্ন হলেই ঘাটতি হয়। এই ঘাটতি আবার প্রথমটার বিয়োজন দ্বারা পূরণ হয়। এই ঘাটতি CH3CH এর বিয়োজন দ্বারা
পূরণ হয়ে যায়। এই ঘাটতি CH3COOH এর বিয়োজন দ্বারা পূরণ হয়ে যায়। ফলে পিএইচ এর, আমার নিচে আর লেখার মতো জায়গা না, আমি উপরে গিয়ে লিখতেছি, ফলে পিএইচ এর উল্লেখযোগ্য, ফলে পিএইচ এর উল্লেখযোগ্য, নিচে লেখার মতো আর জায়গা নেই, উপরে গিয়ে লিখতেছি, ফলে পিএইচ এর উল্লেখযোগ্য কোন পরিবর্তন হয় না। লক্ষ্য করো ভাই কি শিখাইলো, যে পানি উৎপন্ন হলেই ঘাটতি হয়। কার ঘাটতি হয়? মোট তো 4টা আয়ন, সবার উপরে সবার ডানেরটা, ফলে H+ আয়নের ঘাটতি হয়। এই ঘাটতি আবার পূরণ হয়ে যায় কার বিয়োজন দ্বারা? প্রথমটার বিয়োজন দ্বারা। এই ঘাটতি CH3COOH এর বিয়োজন দ্বারা পূরণ হয়ে যায়। ফলে পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। ফলে কথাটা দুইবার হয়ে যাচ্ছে, এখানে তাই দাও, তাই পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। আমরা প্রথম থেকে আসি, আমরা রিভাইজ দিই, ইটস ভেরি ইম্পর্টেন্ট টপিক, খুব বেশি পরিমাণ আসে পরীক্ষায়। অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল। যে কোনো বাফার দ্রবণের ক্রিয়া কৌশলের কথা বললে প্রথমে সংশ্লিষ্ট বাফার দ্রবণের একটা এক্সাম্পল লিখবা। অম্লীয় বাফার দুর্বল অ্যাসিড প্লাস সে অ্যাসিডের লবণ, সংশ্লিষ্ট বাফার দ্রবণের এক্সাম্পল লিখলাম। দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের বিয়োজন হবে উভমুখী, লবণের বিয়োজন হবে একমুখী। 4টা আয়ন তৈরি হয়েছে। ক্রিয়া কৌশলে প্রথমে অ্যাসিড যোগ করব, পরে ক্ষার যোগ করব। অ্যাসিড বা H+ সংযোগ। উপরের দ্রবণে অ্যাসিড বা H+ যোগ করা হলে, প্লাস যোগ করছি, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। উপরের দ্রবণে যে প্লাস যোগ করছি যাবে মাইনাসের দিকে। মাইনাস কয়টা? 2টা, 2টা আবার সেম। তাহলে উপরের দ্রবণে অ্যাসিড বা H+ যোগ করা হলে তা মাইনাস CH3COO মাইনাসের সাথে যুক্ত হয়ে CH3COOH উৎপন্ন করে, যা একটি দুর্বল অ্যাসিড। ফলে পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। ক্ষার বা OH- সংযোগ। উপরের দ্রবণে ক্ষার বা OH- যোগ করা হলে, মাইনাস যোগ করছি, কার দিকে যাবে? প্লাসের দিকে। প্লাস কয়টা? 2টা, 2টা সেম না ভিন্ন? ভিন্ন। তাহলে কোনটার সাথে যুক্ত হবে? প্রথমটা। উপরের দ্রবণে ক্ষার বা OH- যোগ করা হলে কার দিকে যাবে? প্লাসের দিকে। প্লাস 2টা সেম না ভিন্ন? ভিন্ন। তাহলে কোন প্লাসের সাথে যুক্ত হবে? প্রথম প্লাস। প্রথম প্লাসের সাথে যুক্ত হয়ে H2 উৎপন্ন করে। তাহলে OH- প্রথম প্লাসের সাথে যুক্ত হয়ে H2 উৎপন্ন করে। পানি উৎপন্ন হলেই ঘাটতি হবে। কার ঘাটতি হবে? সবার উপরে সবার ডানেরটার। তাহলে সবার উপরে সবার ডানে কি আছে? H+। ফলে H+ আয়নের ঘাটতি হয়। এই ঘাটতি আবার পূরণ হয়ে যায় কার বিয়োজন দ্বারা? প্রথমটার বিয়োজন দ্বারা। এই ঘাটতি CH3COOH এর বিয়োজন দ্বারা পূরণ হয়ে যায়। তাই পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। প্রত্যেকে 1 মিনিট রিভাইজ দাও, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল, ইটস এ ভেরি ট্রিমেন্ডাস টপিক। যে অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল, যখনই কোনো বাফার দ্রবণের ক্রিয়া কৌশলের কথা বলবে, যখনই কোনো বাফার দ্রবণের ক্রিয়া কৌশলের কথা বলবে, প্রথমে সংশ্লিষ্ট বাফার দ্রবণের একটা এক্সাম্পল লিখবা। অম্লীয় বাফার, দুর্বল অ্যাসিড প্লাস সে অ্যাসিডের লবণ, এদেরকে বিয়োজিত করবা। দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের বিয়োজন হবে উভমুখী, লবণের বিয়োজন হবে একমুখী। ক্রিয়া কৌশলে প্রথমে অ্যাসিড বা H+ যোগ করবা। উপরের দ্রবণে অ্যাসিড বা H+ যোগ করা হলে প্লাস কার দিকে যাবে? মাইনাসের দিকে। মাইনাস 2টাই সেম, কোনো কম্পিটিশন নাই।
তাহলে উপরের দ্রবণে অ্যাসিড বা H প্লাস যোগ করা হলে তা CH3C ডাবল ও মাইনাসের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় CH3C ডাবল OH, যা একটি উইক অ্যাসিড, জৈব অ্যাসিড। ফলে পিএইচ এর উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। ক্ষার বা OH মাইনাস সংযোগ, উপরের দ্রবণে ক্ষার বা OH মাইনাস যোগ করা হলে তা যাবে কার দিকে? প্লাসের দিকে। প্লাস দুইটা আবার কি ভিন্ন, তাহলে কোন প্লাসের সাথে যুক্ত হবে? প্রথম প্লাসের সাথে যুক্ত হয়ে H2 উৎপন্ন করে। পানি উৎপন্ন হলে ঘাটতি হয়, কার ঘাটতি? সবার উপরে সবার ডানেরটা, ফলে H প্লাস আয়নের ঘাটতি হয়। এই ঘাটতি আবার পূরণ হয়ে যায় কার বিয়োজন দ্বারা? প্রথমটার বিয়োজন দ্বারা। এই ঘাটতি CH3C ডাবল OH এর বিয়োজন দ্বারা পূরণ হয়ে যায়, তাই পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। তাহলে লক্ষ্য করো, এই বাফার দ্রবণের ক্রিয়া কৌশলে প্রথমে অ্যাসিড বা H প্লাস যোগ করছি। H প্লাস কার দিকে যাবে? মাইনাসের দিকে। মাইনাস দুইটাই সেম, যে কোনো একটার সাথে যুক্ত হয়ে উৎপন্ন হবে CH3C ডাবল OH, যা দুর্বল অ্যাসিড, পিএইচ এর উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। ক্ষার বা OH মাইনাস যখন যোগ করো, মাইনাস কার দিকে যাবে? প্লাসের দিকে। প্লাস দুইটা ভিন্ন ভিন্ন। কোন প্লাসের সাথে যুক্ত হবে? প্রথম প্লাসের সাথে। বিপদে পড়লে প্রথম প্লাসের সাথে যুক্ত হবে। যুক্ত হয়ে উৎপন্ন হয় পানি। পানি উৎপন্ন হলেই ঘাটতি হয়, কার ঘাটতি হয়? সবার উপরে সবার ডানেরটা, ফলে H প্লাস আয়নের ঘাটতি হয়। এই ঘাটতি আবার পূরণ হয়ে যায় প্রথমটার বিয়োজন দ্বারা। এই ঘাটতি CH3C ডাবল OH এর বিয়োজন দ্বারা পূরণ হয়ে যায়, তাই পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। এবার এটার করসপন্ডেন্ট, এইবার আমরা একটা ফ্রেশ নতুন পেজ থেকে শুরু করো। এবার আমরা শিখবো ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল। ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল। এতক্ষণ আমরা শিখছি অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল, এখন শিখবো ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল। যে কোনো বাফার ক্রিয়া কৌশলে সংশ্লিষ্ট বাফারের একটা এক্সাম্পল লিখতে হয়। তাহলে দুর্বল ক্ষার প্লাস সেই ক্ষারের লবণ। ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল শিখবো। প্রথমে একটা ক্ষারীয় বাফারের এক্সাম্পল লিখলাম, দুর্বল ক্ষার প্লাস সেই ক্ষারের লবণ। এদেরকে বিয়োজিত করব। দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের বিয়োজন হবে উভমুখী, আর লবণের বিয়োজন হবে একমুখী। দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের বিয়োজন হবে উভমুখী, আর লবণের বিয়োজন হবে একমুখী। যখনই কোনো বাফার ক্রিয়া কৌশল শিখব, সংশ্লিষ্ট বাফারের এক্সাম্পল দিব। ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল, একটা ক্ষারীয় বাফারের এক্সাম্পল দিলাম, দুর্বল ক্ষার প্লাস সেই ক্ষারের লবণ। এদেরকে বিয়োজিত করলাম। দুর্বল ক্ষারের বিয়োজন হবে উভমুখী, লবণের বিয়োজন হবে একমুখী। দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের বিয়োজন উভমুখী, লবণের বিয়োজন একমুখী। অ্যাসিড বা H প্লাস সংযোগ। অ্যাসিড বা কি সংযোগ ভাইয়া? অ্যাসিড বা H প্লাস সংযোগ। উপরের দ্রবণে অ্যাসিড বা H প্লাস
যোগ করা হলে প্লাস যোগ করছি, বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, তাহলে প্লাস কার দিকে যাবে? মাইনাসের দিকে। মাইনাস কয়টা? দুইটা। দুইটা সেম না ভিন্ন? ভিন্ন। তাহলে কোন মাইনাসের সাথে যুক্ত হবে? প্রথমটার সাথে। উপরের দ্রবণে অ্যাসিড বা H প্লাস যোগ করা হলে তা OH মাইনাসের সাথে যুক্ত হয়ে H2O উৎপন্ন করে। উপরের দ্রবণে অ্যাসিড বা H প্লাস যোগ করা হলে, প্লাস যোগ করা হলে কার দিকে যাবে? মাইনাসের দিকে। মাইনাস কয়টা? দুইটা। দুইটা সেম না ভিন্ন? ভিন্ন। তাহলে কোনটার সাথে যাবে? প্রথমটার সাথে। উপরের দ্রবণে অ্যাসিড বা H প্লাস যোগ করা হলে তা OH মাইনাসের সাথে যুক্ত হয়ে H2 উৎপন্ন করে। যে H প্লাস যোগ করছিলাম, প্লাস যাবে মাইনাসের দিকে। মাইনাস কয়টা? দুইটা। দুইটা সেম না ভিন্ন? ভিন্ন। তাহলে কোনটার সাথে? প্রথমটার সাথে। OH মাইনাসের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় H2O। পানি উৎপন্ন হলে কি শিখতেছিলাম? ঘাটতি হয়। কার ঘাটতি হয়? সবার উপরে সবার ডানেরটার। পানি উৎপন্ন হলে ঘাটতি হয়। কার ঘাটতি হয়? সবার উপরে সবার ডানেরটার। ফলে OH মাইনাসের ঘাটতি হয়। এই ঘাটতি আবার পূরণ হয়ে যায় প্রথমটার বিয়োজন দ্বারা। এই ঘাটতি পূরণ হয়ে যায় প্রথমটা মানে NH4OH এর বিয়োজন দ্বারা। এই ঘাটতি পূরণ হয়ে যায় আবার কার দ্বারা? প্রথমটা মানে NH4OH এর বিয়োজন দ্বারা। তাই পিএইচ এর উল্লেখযোগ্য, তাই পিএইচ এর উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। উপরের দ্রবণে অ্যাসিড বা H প্লাস যোগ করা হলে, প্লাস যোগ করলে কার দিকে যাবে? মাইনাসের দিকে। মাইনাস কয়টা? দুইটা। কোন মাইনাসের সাথে যুক্ত হবে? প্রথমটার সাথে, কারণ দুইটা কি? ভিন্ন। তাহলে উপরের দ্রবণে অ্যাসিড বা H প্লাস যোগ করা হলে কার দিকে যাবে? মাইনাসের দিকে। মাইনাস কয়টা? দুইটা। দুইটা সেম না ভিন্ন? ভিন্ন। তাহলে কোনটার সাথে যুক্ত হবে? প্রথম মাইনাসের সাথে যুক্ত হয়ে H2 উৎপন্ন করে। পানি উৎপন্ন হলেই ঘাটতি হয়। কার ঘাটতি? সবার উপরে সবার ডানেরটার মানে OH মাইনাসের ঘাটতি হয়। এই ঘাটতি আবার পূরণ হয়ে যায় প্রথমটা মানে NH4OH এর বিয়োজন দ্বারা। এই ঘাটতি পূরণ হয়ে যায় NH4OH এর বিয়োজন দ্বারা। তাই পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। ক্ষার বা OH মাইনাস সংযোগ। উপরের দ্রবণে ক্ষার বা OH মাইনাস উপরের দ্রবণে ক্ষার বা OH মাইনাস যোগ করা হলে, মাইনাস যোগ করলে কার দিকে যাবে? প্লাসের দিকে। প্লাস কয়টা? দুইটা। দুইটা সেম না ভিন্ন? সেম। তাহলে যে কোনো একটার সাথে যুক্ত হবে। দুইটা যদি ভিন্ন হয় তাহলে প্রথমটার সাথে যুক্ত হবে। দুইটা যদি সেম হয় যে কোনো একটার সাথে যুক্ত হবে। উপরের দ্রবণে ক্ষার বা OH মাইনাস যোগ করা হলে সে যাবে প্লাসের দিকে। প্লাস কয়টা? দুইটা। দুইটা সেম না ভিন্ন? সেম। তাহলে যে কোনো একটার সাথে যুক্ত হবে। উপরের দ্রবণে ক্ষার বা OH মাইনাস যোগ করা হলে তা NH4 প্লাসের সাথে যুক্ত হয়ে NH4OH উৎপন্ন করে।
যে ক্ষার বা ওএইচ মাইনাস যোগ করা হলো, মাইনাস যোগ করা হলে কার দিকে যাবে? প্লাসের দিকে। প্লাস দুইটা সেম, তাহলে যে কোনো একটার সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে উৎপন্ন করে NH4OH। NH4OH এটা একটা দুর্বল ক্ষার, যা একটি দুর্বল ক্ষার, তাই পিএইচ এর উল্লেখযোগ্য কোনো যা একটি দুর্বল ক্ষার, তাই পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। লক্ষ্য করবে সবাই, দুইটা যদি সেম হয় যে কোনো একটার সাথে যুক্ত হবে, দুইটা যদি ভিন্ন হয় তাহলে প্রথমটার সাথে যুক্ত হবে। দুইটা যদি সেম হয় যে কোনো একটার সাথে যুক্ত হবে, দুইটা যদি ভিন্ন হয় তাহলে প্রথমটার সাথে যুক্ত হবে। ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল, যে কোনো বাফার ক্রিয়া কৌশল বর্ণনা করতে হলে প্রথমে সংশ্লিষ্ট বাফারের এক্সাম্পল লিখব। ক্ষারীয় বাফারের এক্সাম্পল লিখলাম, দুর্বল ক্ষার প্লাস সেই ক্ষারের লবণ। দুর্বল ক্ষার, দুর্বল বস্তু, দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষারের বিয়োজন উভমুখী, লবণের বিয়োজন হবে একমুখী। অ্যাসিড বা H প্লাস সংযোগ, উপরের দ্রবণে অ্যাসিড বা H প্লাস যোগ করা হলে প্লাস কার দিকে যাবে? মাইনাসের দিকে। মাইনাস দুইটা সেম না ভিন্ন? ভিন্ন। তাহলে কোন মাইনাসের সাথে যুক্ত হবে? প্রথম মাইনাসের সাথে। ভিন্ন হলে প্রথমটার সাথে। উপরের দ্রবণে অ্যাসিড বা H প্লাস যোগ করা হলে যাবে মাইনাসের দিকে। মাইনাস দুইটা সেম না ভিন্ন? ভিন্ন। তাহলে কোন মাইনাসের সাথে যুক্ত হবে? প্রথম মাইনাসের সাথে, মানে OH মাইনাসের সাথে যুক্ত হয়ে H2 উৎপন্ন করে। পানি উৎপন্ন হলেই ঘাটতি হয়। কার ঘাটতি হয়? সবার উপরে সবার ডানেরটার, ফলে OH মাইনাসের ঘাটতি হয়। এই ঘাটতি আবার পূরণ হয়ে যায় প্রথমটার বিয়োজন দ্বারা, প্রথমটাকে NH4OH, এই ঘাটতি পূরণ হয়ে যায় NH4OH এর বিয়োজন দ্বারা, তাই পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। পানি উৎপন্ন হলেই ঘাটতি হয়। কার ঘাটতি? সবার উপরে সবার ডানেরটার। কার ঘাটতি হয়েছে? OH মাইনাসের। এই ঘাটতি আবার পূরণ হয়ে যায় প্রথমটার বিয়োজন দ্বারা, তাই পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। ক্ষার বা OH মাইনাস সংযোগ, উপরের দ্রবণে ক্ষার বা OH মাইনাস যোগ করা হলে মাইনাস তো যাবে কার দিকে? প্লাসের দিকে। প্লাস দুইটা সেম না ভিন্ন? সেম। দুইটা যদি সেম হয় যে কোনো একটার সাথে যুক্ত হবে, তাহলে যে কোনো একটা NH4 প্লাসের সাথে যুক্ত হয়ে NH4OH উৎপন্ন করে, যা একটি দুর্বল ক্ষার, ফলে পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার পিএইচ এর উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাতে পারে না। তাহলে দুইটা যদি সেম হয় যে কোনো একটার সাথে যুক্ত হবে, দুইটা যদি ভিন্ন হয় তাহলে উপরেরটার সাথে যুক্ত হবে। উপরের দ্রবণে অ্যাসিড বা H প্লাস যোগ করা হলে যাবে মাইনাসের দিকে। বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, প্লাস যাবে মাইনাসের দিকে। মাইনাস কয়টা? দুইটা। দুইটা সেম না ভিন্ন? সেম না ভিন্ন? মাইনাস দুইটা সেম না ভিন্ন? ভিন্ন। দুইটা যদি ভিন্ন হয় তাহলে প্রথমটার সাথে H প্লাস OH মাইনাসের সাথে যুক্ত হয়ে H2 উৎপন্ন করে। পানি উৎপন্ন হলেই ঘাটতি হয়। কার ঘাটতি? সবার উপরে সবার ডানেরটার। পানি উৎপন্ন হলেই ঘাটতি হয়। কার ঘাটতি? সবার উপরে সবার ডানেরটার, ফলে OH মাইনাস আয়নের ঘাটতি হয়। এই ঘাটতি আবার পূরণ হয় প্রথমটা, মানে NH4OH এর বিয়োজন দ্বারা, তাই পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। পানি উৎপন্ন হলেই ঘাটতি হয়। কার ঘাটতি? সবার উপরে সবার ডানের আয়নের। চারটা আয়ন। পানি উৎপন্ন হলে কার ঘাটতি হয়? সবার উপরে সবার ডানের আয়ন। পানি উৎপন্ন হলেই ঘাটতি হয়। কার ঘাটতি হয়? সবার উপরে সবার ডানের আয়ন। এই ঘাটতি পূরণ হয় প্রথমটার বিয়োজন দ্বারা। ক্ষার বা OH মাইনাস যোগ করা হলো, মাইনাস কার দিকে যাবে? প্লাসের দিকে। প্লাস দুইটা সেম না ভিন্ন? সেম। দুইটা যদি সেম হয় তাহলে যে কোনো একটা NH4 এর সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় NH4OH, যা একটি দুর্বল ক্ষার, তাই পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না।
লক্ষ্য করো, দুইটা যদি সেম হয় যে কোনো একটার সাথে যুক্ত হবে, দুইটা যদি ভিন্ন হয় তাহলে প্রথমটার সাথে যুক্ত হবে। এইচ প্লাস মাইনাসের সাথে যুক্ত হবে, মাইনাস দুইটা ভিন্ন তাহলে প্রথমটার সাথে। ওএইচ মাইনাস প্লাসের সাথে যুক্ত হবে, প্লাস দুইটা সেম তাহলে যে কোনো একটার সাথে। এই হচ্ছে ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল। একটু আগে আমি দেখায় দিছি অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল, এখন তোমাদেরকে আমি দেখায় দিলাম ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল। খুব মনোযোগ সহকারে এই দুইটাই কভার করবা। ওকে, তাহলে আমরা এতক্ষণ অম্লীয় বাফার ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল শিখলাম। এখন শিখব রক্তের বাফার কৌশল। লক্ষ্য করো, রক্তে বিদ্যমান, ব্লাডে রক্তে বিদ্যমান H2CO3 কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট বাফার। রক্তে বিদ্যমান কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট বাফার। আমি রিপিট করছি, রক্তে বিদ্যমান কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট বাফার। আর আমাদের জানা আছে রক্তের পিএইচ 7.4। অম্ল জাতীয় খাবার গ্রহণ করলে নিম্নের বিক্রিয়া দ্বারা অম্ল জাতীয় খাবার গ্রহণ করলে নিম্নের বিক্রিয়া দ্বারা বাফার নিয়ন্ত্রিত হয়। কিরকম বিক্রিয়া? অম্ল জাতীয় খাবার গ্রহণ করলাম মানে H প্লাস গ্রহণ করলাম, এই প্লাস বাইকার্বনেট মাইনাসের সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই প্লাস বাইকার্বনেট মাইনাসের সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিড আবার পানি এবং কার্বন ডাই অক্সাইডে বিয়োজিত হয়। ধরো অম্ল জাতীয় খাবার গ্রহণ করলাম, অম্ল মানে প্লাস, H প্লাস, এই প্লাসটা রক্তের মাইনাস মানে বাইকার্বনেট মাইনাসের সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিড আবার পানি এবং কার্বন ডাই অক্সাইডে বিয়োজিত হয়। পানি আমাদের রেচনের সাথে বের হয়ে যায়, ঘামের সাথে বের হয়ে যায়, আর কার্বন ডাই অক্সাইড আমাদের নিঃশ্বাসের সাথে বেরিয়ে যায়, বা এটাকে সহজ করে বললে প্রশ্বাসের সাথে বের হয়ে যায়। অম্ল জাতীয় খাবার গ্রহণ করলাম মানে H প্লাস গ্রহণ করলাম, এই প্লাস বাইকার্বনেট মাইনাসের সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড পানি এবং কার্বন ডাই অক্সাইডে বিয়োজিত হয়। পানি রেচনের সাথে ঘামের সাথে বের হয়ে যায়, আর কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাসের সাথে বের হয়ে যায় মানে প্রশ্বাসের সাথে বের হয়ে যায়। ফলে পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। বাফার দ্রবণ এমন দ্রবণ যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। অম্ল জাতীয় খাবার গ্রহণ করলাম, H প্লাস এই মাইনাসের সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড আবার পানি এবং কার্বন ডাই অক্সাইডে বিয়োজিত হয়। পানি রেচনের সাথে ঘামের সাথে বেরিয়ে যায়, পানি রেচনের সাথে ঘামের সাথে বের হয়ে যায়, আর কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাসের সাথে বেরিয়ে যায়। ফলে পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। ক্ষার জাতীয় খাবার গ্রহণ করলে
নিম্নের বিক্রিয়া দ্বারা বাফার নিয়ন্ত্রিত হয়। ক্ষার OH মাইনাস ক্ষার যুক্ত হয় অ্যাসিডের সাথে, ক্ষার যুক্ত হয় অ্যাসিড কার্বনিক অ্যাসিডের সাথে, উৎপন্ন হয় পানি, পানি রেচনের সাথে বেরিয়ে যায় আর উৎপন্ন হয় বাইকার্বনেট। বাইকার্বনেট এটা তো রক্তেরই একটা উপাদান, ফলে পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। ক্ষার জাতীয় খাবার গ্রহণ করলে ক্ষার কার সাথে যুক্ত হয়? অ্যাসিডের সাথে, উৎপন্ন হয় পানি, পানি রেচনের সাথে বেরিয়ে যায় আর উৎপন্ন হয় বাইকার্বনেট লবণ, এটা তো রক্তেরই একটা উপাদান, ফলে পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। ক্ষার জাতীয় খাবার গ্রহণ করলে ক্ষার অ্যাসিডের সাথে যুক্ত হয়, উৎপন্ন করে পানি, পানি রেচনের সাথে ঘামের সাথে বেরিয়ে যায় আর বাইকার্বনেট লবণ, এটা তো রক্তেরই একটি উপাদান, ফলে পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। এ হচ্ছে রক্তের বাফার কৌশল। অম্ল জাতীয় খাবার গ্রহণ করলেও নিয়ন্ত্রিত হয়, ক্ষার জাতীয় খাবার গ্রহণ করলেও নিয়ন্ত্রিত হয়। এখন লক্ষ্য করো, এগুলা মনে রাখার জন্য বাফার দ্রবণের হেন্ডারসন হ্যাসেলবাখ সমীকরণ। বাফার দ্রবণের হেন্ডারসন হ্যাসেলবাখ সমীকরণ। pH is equal to pKa plus log of লবণ by acid, pH is equal to pKb plus log of লবণ by ক্ষার। বাফার দ্রবণের হেন্ডারসন হ্যাসেলবাখ সমীকরণ। pH is equal to pKa plus log of লবণ by acid, এটা pH না, এটা হবে POH। POH is equal to pKb plus log of লবণ by ক্ষার। এগুলো আমরা যখন আগামী ক্লাসে pH এর অঙ্ক করব তখন এগুলা কাজে লাগবে, তখন এগুলা সম্পর্কে আমরা ডিটেইল জানবো। pH is equal to pKa plus log of লবণ by acid, POH is equal to pKb plus log of লবণ by ক্ষার। আগামী ক্লাসে যখন আমরা ম্যাথ করব তখন এই ইকুয়েশনগুলো লাগবে, তখন আমরা আরো ডিটেইল এগুলা পড়ব। pH is equal to pKa plus log of লবণ by acid, POH is equal to pKb plus log of লবণ by ক্ষার। ওয়াসওয়াল্ডের লঘুকরণ সূত্র। দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের ক্ষেত্রে, হোয়াট ইজ দুর্বল অ্যাসিড? জৈব অ্যাসিড। দুর্বল ক্ষার একটা NH4OH। দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের ক্ষেত্রে বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের ক্ষেত্রে বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। বিয়োজন মাত্রা আলফা সমানুপাতিক 1/√c। বিয়োজন মাত্রা আলফা সমানুপাতিক 1/√c। দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের ক্ষেত্রে বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর মনে রাখবা, এই অবশ্যই এই বিয়োজন মাত্রার ঘনমাত্রা স্থির তাপমাত্রা ও চাপে ক্যালকুলেট করতে হবে।
অবশ্যই এই বিয়োজন মাত্রা এবং ঘনমাত্রা স্থির তাপমাত্রা ও চাপে ক্যালকুলেট করতে হবে। আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, সি হচ্ছে ঘনমাত্রা। দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের ক্ষেত্রে বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে ওয়াসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্র, এগুলো জানা থাকতে হবে, এগুলো লাগবে। দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের ক্ষেত্রে বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমরা এখন অ্যাসিড এবং ক্ষার সম্পর্কে কিছু আইডিয়া নিব, প্রত্যেকে লক্ষ্য করো। এখন যে টপিকটা বলবো এই টপিকটার নাম হচ্ছে অ্যাসিড এবং ক্ষার। অ্যাসিড ক্ষার শুরুতেই শিখব ব্রনস্টেড-লাউরি মতবাদ বা প্রোটনীয় মতবাদ। ব্রনস্টেড-লাউরি মতবাদ বা কি মতবাদ? প্রোটনীয় মতবাদ। অ্যাসিড অ্যাসিড যে প্রোটন দান করে, ক্ষার অ্যাসিড যে প্রোটন দান করে, ক্ষার যে প্রোটন গ্রহণ করে। ব্রনস্টেড-লাউরি মতবাদ বা প্রোটনীয় মতবাদ। অ্যাসিড যে প্রোটন দান করে, ক্ষার যে প্রোটন গ্রহণ করে। মনে রাখবা অ্যাসিডের অনুবন্ধী ক্ষার অ্যাসিডের অনুবন্ধী ক্ষার, ক্ষারের অনুবন্ধী অ্যাসিড। অ্যাসিড যে প্রোটন দান করে, ক্ষার যে প্রোটন গ্রহণ করে। অ্যাসিডের অনুবন্ধী ক্ষার, ক্ষারের অনুবন্ধী অ্যাসিড। লক্ষ্য করো, অ্যাসিড প্রোটন দান করে, অ্যাসিড প্রোটন দান করে যাহাতে পরিণত হয় অ্যাসিড প্রোটন দান করে যাহাতে পরিণত হয় তাই অনুবন্ধী ক্ষার। অ্যাসিডের কাজ হচ্ছে প্রোটন দান করা। অ্যাসিড প্রোটন দান করে যাহাতে পরিণত হয় তাই অনুবন্ধী ক্ষার। ক্ষারের কাজ হচ্ছে প্রোটন গ্রহণ করা। ক্ষার প্রোটন গ্রহণ করে যাহাতে পরিণত হয় ক্ষার প্রোটন গ্রহণ করে যাহাতে পরিণত হয় তাই অনুবন্ধী অ্যাসিড। অ্যাসিডের অনুবন্ধী ক্ষার, ক্ষারের অনুবন্ধী অ্যাসিড। অ্যাসিড প্রোটন দান করে যাহাতে পরিণত হয় তাই অনুবন্ধী ক্ষার, ক্ষার প্রোটন গ্রহণ করে যাহাতে পরিণত হয় তাই অনুবন্ধী অ্যাসিড। আমার নিচে জায়গা নাই, আমি ডানে লিখছি, তোমরা নিচে নিচেই লিখবা। অ্যামোনিয়া প্লাস HCl রিঅ্যাকশন করে উৎপন্ন হয় NH4 প্লাস আর Cl মাইনাস। লক্ষ্য করো, প্রোটন মানে H প্লাস, এখানে প্রোটন 3টা, এখানে প্রোটন 4টা। তাহলে প্রোটন বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে ছেড়ে দিছে না গ্রহণ করছে? গ্রহণ করছে। যে প্রোটন গ্রহণ করে সে ক্ষার,
প্রোটন মানে H প্লাস, এখানে 3টা এখানে 4টা, প্রোটন ছেড়ে দিছে না গ্রহণ করছে? গ্রহণ করছে। এখানে প্রোটন 3টা এখানে 4টা, প্রোটন বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে ছেড়ে দিছে না গ্রহণ করছে? গ্রহণ করছে। যে প্রোটন গ্রহণ করে সে ক্ষার। এখানে প্রোটন একটা, এখানে প্রোটন নাই, প্রোটন বাড়ছে না কমছে? কমছে। ছেড়ে দিছে না গ্রহণ করছে? ছেড়ে দিছে। প্রোটন ছেড়ে দিছে, তাহলে অ্যাসিড। তাহলে এটা ক্ষার, এটা অ্যাসিড। কিভাবে? এখানে প্রোটন 3টা, এখানে প্রোটন 4টা, প্রোটন বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে ছেড়ে দিছে না গ্রহণ করছে? গ্রহণ করছে। যে প্রোটন গ্রহণ করে সে ক্ষার। এখানে প্রোটন একটা, এখানে নাই, প্রোটন বাড়ছে না কমছে? কমছে। তাহলে ছেড়ে দিছে না গ্রহণ করছে? ছেড়ে দিছে। যে প্রোটন ছেড়ে দেয় সে অ্যাসিড। লক্ষ্য করো, অ্যাসিডের অনুবন্ধী ক্ষার আর ক্ষারের অনুবন্ধী অ্যাসিড। যে ক্ষারের অনুবন্ধী অ্যাসিড, অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। অনুবন্ধী যুগল। অনুবন্ধী যুগল। এখানে প্রোটন কয়টা? 3টা। এখানে কয়টা? 4টা। প্রোটন বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে ছেড়ে দিছে না গ্রহণ করছে? গ্রহণ করছে। যে প্রোটন গ্রহণ করে সে ক্ষার। এখানে প্রোটন একটা, এখানে প্রোটন নাই, প্রোটন ছেড়ে দিছে না গ্রহণ করছে? ছেড়ে দিছে। যে প্রোটন ছেড়ে দেয় সে অ্যাসিড। ক্ষারের অনুবন্ধী অ্যাসিড, অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। আমি আরেকবার বলছি, অ্যাসিড যে প্রোটন দান করে, ক্ষার যে প্রোটন গ্রহণ করে। এখানে প্রোটন 3টা, এখানে 4টা, প্রোটন বাড়ছে না গ্রহণ করছে? বাড়ছে। তাহলে ছেড়ে দিয়েছে না গ্রহণ করছে? গ্রহণ করছে। যে প্রোটন গ্রহণ করে সে ক্ষার। এখানে প্রোটন একটা, এখানে নাই, প্রোটন ছেড়ে দিছে না গ্রহণ করছে? ছেড়ে দিছে। যে প্রোটন ছেড়ে দেয় সে অ্যাসিড। ক্ষারের অনুবন্ধী অ্যাসিড, অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। এখন তোমাদেরকে আমি শর্টকাট টেকনিক শিখাই। শর্টকাট টেকনিক। অনুবন্ধী অ্যাসিড। অনুবন্ধী অ্যাসিড উৎস থেকে একটি এইচ বেশি। অনুবন্ধী অ্যাসিড উৎস থেকে একটি এইচ বেশি। অনুবন্ধী ক্ষার অনুবন্ধী অ্যাসিড উৎস থেকে একটি এইচ বেশি, অনুবন্ধী ক্ষার উৎস থেকে একটি এইচ কম। এক্সাম্পল প্লিজ। বাইসালফেটের অনুবন্ধী অ্যাসিড কোনটি? বাইসালফেটের অনুবন্ধী ক্ষার কোনটি? বাইসালফেটের অনুবন্ধী অ্যাসিড কোনটি? বাইসালফেটের অনুবন্ধী ক্ষার কোনটি? অনুবন্ধী অ্যাসিড উৎস থেকে একটি এইচ বেশি, তাহলে কোনটা হবে? H2SO4। অনুবন্ধী অ্যাসিড উৎস থেকে একটি এইচ বেশি। মনে রাখবা, এইচ এবং মাইনাস হচ্ছে ব্যস্তানুপাতিক। কেমন? এইচ যদি বেড়ে যায় তাহলে মাইনাস কমে যাবে। এইচ বাড়ছে এই কারণে মাইনাস কমে গেছে। আর এইচ যদি কমে যায় তাহলে মাইনাস বেড়ে যাবে। এইচ আর মাইনাস ব্যস্তানুপাতিক। অনুবন্ধী ক্ষার
উৎস থেকে একটি এইচ কম, একটা এইচ কমে গেলে থাকলো SO4, এইচ কমে গেছে এই জন্য মাইনাস বাড়বে। অনুবন্ধী অ্যাসিড উৎস থেকে একটি এইচ বেশি, এইচ বাড়ছে মাইনাস কমে গেছে। অনুবন্ধী ক্ষার উৎস থেকে একটি এইচ কম, এইচ কমে গেছে এই জন্য মাইনাস বাড়ছে। বাইকার্বনেটের অনুবন্ধী ক্ষার কোনটি? অনুবন্ধী ক্ষার উৎস থেকে একটি এইচ কম, একটি এইচ কমে গেলে থাকলো CO3, এইচ কমে গেলে মাইনাস বাড়বে। অনুবন্ধী ক্ষার উৎস থেকে একটি এইচ কম, বাইকার্বনেটের অনুবন্ধী অ্যাসিড কোনটি? অনুবন্ধী অ্যাসিড উৎস থেকে একটি এইচ বেশি, এইচ বেড়ে গেলে মাইনাস কমে যাবে। তাহলে অনুবন্ধী অ্যাসিড উৎস থেকে একটি এইচ বেশি, অনুবন্ধী ক্ষার উৎস থেকে একটি এইচ কম, এইচ কমে গেলে মাইনাস বাড়বে। অনুবন্ধী ক্ষার উৎস থেকে একটি এইচ কম, এইচ কমে গেলে মাইনাস বাড়বে। অনুবন্ধী অ্যাসিড উৎস থেকে একটি এইচ বেশি, অনুবন্ধী অ্যাসিড উৎস থেকে একটি এইচ বেশি, অনুবন্ধী ক্ষার উৎস থেকে একটি এইচ কম। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। এইচ যদি কমে যায় তাহলে মাইনাস বাড়বে, এইচ যদি বেড়ে যায় তাহলে মাইনাস কমবে। গ্রেট কোশ্চেন এখন শিখব। H2O কেন এমফিপ্রোটিক? H2O কেন এমফিপ্রোটিক বা উভধর্মী? অ্যান্সার, H2O অ্যাসিড এবং ক্ষার উভয় হিসেবে H2O অ্যাসিড এবং ক্ষার উভয় হিসেবে আচরণ করতে পারে। লক্ষ্য করো, H2O যখন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় OH- আর NH4+। H2O যখন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় OH- আর NH4+। এখানে প্রোটন মানে H+ দুইটা, এখানে প্রোটন একটা, এখানে দুইটা, এখানে একটা। প্রোটন বাড়ছে না কমছে? কমছে, তার মানে ছেড়ে দিছে। যে প্রোটন ছেড়ে দেয় সে অ্যাসিড। এখানে প্রোটন দুইটা, এখানে একটা। প্রোটন বাড়ছে না কমছে? কমছে, তাহলে ছেড়ে দিচ্ছে না গ্রহণ করছে? ছেড়ে দিচ্ছে। যে প্রোটন ছেড়ে দেয় সে অ্যাসিড। সেম পানি যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় হাইড্রোনিয়াম আয়ন আর হচ্ছে Cl-। সেম পানি যখন হাইড্রোক্লোরিক মানে HCl এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় হাইড্রোনিয়াম আয়ন আর হচ্ছে Cl-। লক্ষ্য করো, পানিতে প্রোটন মানে H দুইটা, এখানে প্রোটন তিনটা। প্রোটন বাড়ছে না কমছে? দুইটা, এখানে তিনটা, বাড়ছে। তার মানে ছেড়ে দিচ্ছে না গ্রহণ করছে? গ্রহণ করছে। যে প্রোটন গ্রহণ করে সে হচ্ছে ক্ষার। তাহলে এখানে প্রোটন কয়টা? দুইটা, এখানে কয়টা? একটা। প্রোটন বাড়ছে না কমছে? কমছে, তার মানে ছেড়ে দিছে। যে প্রোটন ছেড়ে দেয় সে অ্যাসিড। এখানে প্রোটন দুইটা, এখানে তিনটা। প্রোটন বাড়ছে না কমছে? বাড়ছে, তার মানে গ্রহণ করছে। যে প্রোটন গ্রহণ করে সে ক্ষার। তাহলে পানি অ্যাসিড এবং ক্ষার উভয় হিসাবে আচরণ করতে পারে। এখানে প্রোটন ছেড়ে দেয় অ্যাসিড, এখানে প্রোটন গ্রহণ করে ক্ষার। পানি কেন এমফিপ্রোটিক বা উভধর্মী? পানি অ্যাসিড এবং ক্ষার উভয় হিসাবে আচরণ করতে পারে।
এখানে প্রোটন দুইটা, এখানে একটা, ছেড়ে দিছে, তার মানে অ্যাসিড। এখানে প্রোটন দুইটা, এখানে তিনটা, মানে গ্রহণ করছে, তার মানে ক্ষার। প্রোটন কমছে মানে ছেড়ে দিছে, মানে অ্যাসিড। প্রোটন বাড়ছে মানে গ্রহণ করছে, মানে ক্ষার। দ্য কোশ্চেন ইজ দ্যাট পানি কেন এমফিপ্রোটিক বা উভধর্মী? এখানে পানি প্রোটন ছেড়ে দিছে, প্রোটন কমছে মানে ছেড়ে দিছে অ্যাসিড। এখানে পানি প্রোটন গ্রহণ করছে মানে বাড়ছে, এই জন্য পানি ক্ষার। চমৎকার কোশ্চেন, পানি কেন এমফিপ্রোটিক বা উভধর্মী? এখন হচ্ছে এতক্ষণ শিখছি ব্রনস্টেড লাউরি মতবাদ বা প্রোটনীয় মতবাদ। এখন শিখব লুইস মতবাদ। লুইস অ্যাসিড যে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে। লুইস মতবাদ যে লুইস অ্যাসিড যে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে, সকল ক্যাটায়ন মানে ধনাত্মক আয়ন এবং অষ্টক অপূর্ণ যৌগ, সকল ক্যাটায়ন এবং অষ্টক অপূর্ণ যৌগ, যেমন সালফার ট্রাইঅক্সাইড, বোরন ট্রাইফ্লোরাইড, ফেরিক ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড ইত্যাদি লুইস অ্যাসিড। লুইস মতবাদ, লুইস অ্যাসিড যে একজোড়া ইলেকট্রন গ্রহণ করে, সকল ক্যাটায়ন এবং অষ্টক অপূর্ণ যৌগ, যেমন সালফার ট্রাই, বোরন ট্রাইফ্লোরাইড, ফেরিক ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড ইত্যাদি লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড সমূহ ইলেকট্রন আকর্ষী বিকারক, ইলেকট্রোফাইল, ইলেকট্রন আকর্ষী বিকারক নামে লুইস অ্যাসিড সমূহ ইলেকট্রন আকর্ষী বিকারক নামে পরিচিত। লুইস অ্যাসিড যে একজোড়া ইলেকট্রন গ্রহণ করে, সকল ক্যাটায়ন এবং অষ্টক অপূর্ণ যৌগ সালফার ট্রাইঅক্সাইড, বোরন ট্রাইফ্লোরাইড, ফেরিক ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড ইত্যাদি লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড সমূহ ইলেকট্রন আকর্ষী বিকারক নামে পরিচিত। লুইস ক্ষার যে এক জোড়া লুইস ক্ষার যে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে, আমি এক্সট্রিমলি সরি, লুইস অ্যাসিড যে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে, লুইস ক্ষার যে এক জোড়া ইলেকট্রন ত্যাগ করে, সকল অ্যানায়ন মানে ঋণাত্মক চার্জযুক্ত আয়ন এবং মুক্ত জোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগ, সকল অ্যানায়ন এবং মুক্ত জোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগ, যেমন পানি, অ্যালকোহল, অ্যামোনিয়া ইত্যাদি
লুইস ক্ষার। সকল অ্যানায়ন এবং মুক্ত জোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগ পানি, অ্যালকোহল, অ্যামোনিয়া ইত্যাদি লুইস ক্ষার। লুইস ক্ষার যে একজোড়া ইলেকট্রন ত্যাগ করে। সকল অ্যানায়ন এবং মুক্ত জোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগ যেমন পানি, অ্যালকোহল, অ্যামোনিয়া ইত্যাদি লুইস ক্ষার। লুইস ক্ষার সমূহ লুইস ক্ষার সমূহ কেন্দ্রাকর্ষী বিকারক নামে পরিচিত। সকল অ্যানায়ন এবং মুক্ত জোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগ যেমন পানি, অ্যালকোহল, অ্যামোনিয়া ইত্যাদি লুইস ক্ষার সমূহ কেন্দ্রাকর্ষী বিকারক নামে পরিচিত। লুইস অ্যাসিড যে একজোড়া ইলেকট্রন গ্রহণ করে। সকল ক্যাটায়ন এবং অষ্টক অপূর্ণ যৌগ যেমন সালফার ট্রাইঅক্সাইড, বোরন ট্রাইফ্লোরাইড, ফেরিক ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড ইত্যাদি লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড সমূহ ইলেকট্রন আকর্ষী বিকারক নামে পরিচিত। লুইস ক্ষার যে একজোড়া ইলেকট্রন ত্যাগ করে। সকল অ্যানায়ন এবং মুক্ত জোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগ যেমন পানি, অ্যালকোহল, অ্যামোনিয়া ইত্যাদি লুইস ক্ষার। লুইস ক্ষার সমূহ কেন্দ্রাকর্ষী বিকারক নামে পরিচিত। আজকের শেষ টপিক, মনোযোগ সহকারে লক্ষ্য করো। অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিড হচ্ছে অক্সিজেন আছে এমন অজৈব অ্যাসিড। অক্সি অ্যাসিড সমূহের তীব্রতা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণুর অক্সি অ্যাসিড সমূহের তীব্রতা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপর। অক্সি অ্যাসিড সমূহের তীব্রতা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপর। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি, তীব্রতা তত বেশি। অক্সি অ্যাসিড হচ্ছে অক্সিজেন আছে এমন অজৈব অ্যাসিড। পারক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। অক্সি অ্যাসিড সমূহের তীব্রতা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপর। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি, তীব্রতা তত বেশি। হোয়াট ইজ অক্সি অ্যাসিড? অক্সিজেন আছে এমন অজৈব অ্যাসিড। তিনটা থাকলে মাঝেরটা কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখবো সবার শেষে। হাইড্রোজেন +1, অক্সিজেন -2, চারটার জন্য -8। চার্জ নাই, সমস্ত যৌগের 0। মিলাইতে হলে ক্লোরিন হচ্ছে +7। এই যে +7 +1 +8 -8 মিলে 0। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান 0। কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখবো সবার শেষে। হাইড্রোজেন +1, দুইটার জন্য +2। অক্সিজেন -2, চারটার জন্য -8। কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখবো সবার শেষে। কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। চার্জ নাই, সমস্ত যৌগের জারণ মান 0। কত লিখলে 0 মিলবে? +6। তিনটা থাকলে মাঝেরটা কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখবো সবার শেষে। কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। চার্জ নাই, সমস্ত যৌগের জারণ মান 0। নাইট্রোজেনের কত লিখলে 0 মিলবে? +5।
হাইড্রোজেন +1 তিনটার জন্য +3, অক্সিজেন -2 চারটার জন্য -8। সমস্ত যৌগের 0 মিলাইতে হলে ফসফরাস +5। অক্সিজেন -2 চারটার জন্য -8, হাইড্রোজেন +1, সমস্ত যৌগের 0 মিলাইতে হলে ক্লোরিন +7। কেন্দ্রীয় মৌলের জারণ মান যত বেশি তীব্রতা তত বেশি। এখানে জারণ মান সমান। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হলে, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হলে যার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হলে যার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট তার তীব্রতা কিছুটা বেশি। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি তীব্রতা তত বেশি। তারপরে এইটা যে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হলে যার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট তার তীব্রতা কিছুটা বেশি। লক্ষ্য করো, নাইট্রোজেন 1s2 2s2 2p3, কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন। কেন্দ্রীয় পরমাণু ফসফরাস 1s2 2s2 2p6 3s2 3p3। সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা 2, নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ে। সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, ফসফরাস তৃতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায় স্তর 2টি, তৃতীয় পর্যায় স্তর 3টি। স্তরজনিত কারণে n এর আকার p থেকে ছোট। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হলে যার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট তার তীব্রতা কিছুটা বেশি। স্তরজনিত কারণে n এর আকার p থেকে ছোট, যার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট তার তীব্রতা কিছুটা বেশি। তাই নাইট্রিক অ্যাসিডের তীব্রতা ফসফরিক অ্যাসিড থেকে কিছুটা বেশি। অক্সি অ্যাসিড, অক্সিজেন আছে এমন অ্যাসিড। অক্সি অ্যাসিড সমূহের তীব্রতা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপর। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি তীব্রতা তত বেশি। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হলে যার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট তার তীব্রতা কিছুটা বেশি। নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ে স্তর 2টি, ফসফরাস তৃতীয় পর্যায়ে স্তর 3টি। স্তরজনিত কারণে n এর আকার p থেকে ছোট, যার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট তার তীব্রতা কিছুটা বেশি। স্তরজনিত কারণে n ছোট, তাই নাইট্রিক অ্যাসিডের তীব্রতা ফসফরিক অ্যাসিড থেকে কিছুটা বেশি। অক্সি অ্যাসিড সমূহের তীব্রতা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপর। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি তীব্রতা তত বেশি। জারণ মান সমান হলে যার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট তার তীব্রতা কিছুটা বেশি। জৈব অ্যাসিডে যত বেশি, জৈব অ্যাসিডে যত বেশি হ্যালোজেন থাকে
জৈব অ্যাসিডে যত বেশি হ্যালোজেন থাকে তীব্রতা তত বেশি। অ্যাসিটিক অ্যাসিড থেকে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, কারণটা জৈব অ্যাসিডে শিখবো না আমরা। ক্লোরো থেকে ডাইক্লোরো, ডাইক্লোরো থেকে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের তীব্রতা বেশি। জৈব অ্যাসিডে যত বেশি হ্যালোজেন থাকে তীব্রতা তত বেশি। এর কারণটা আমরা জৈব অ্যাসিডে শিখবো না, আপাতত জেনে রাখি। জৈব অ্যাসিডে যত বেশি হ্যালোজেন থাকে তীব্রতা তত বেশি। এখন লক্ষ্য করো, নোট। আমি যখন তোমাদেরকে পরিমাণগত রসায়ন পড়িয়েছিলাম, পরিমাণগত রসায়নে তোমাদেরকে নির্দেশক পড়িয়েছিলাম, সেগুলো একটু রিডিং দিবা, নোট। পরিমাণগত রসায়ন অধ্যায় থেকে নির্দেশক যে টপিকটা সেটা সেলফ স্টাডি। আচ্ছা, যা যা পড়াইছি এর সাথে পরিমাণগত রসায়ন অধ্যায় থেকে নির্দেশক যে টপিকটা সেটা নিজে নিজে পড়বা, সেটা সেলফ স্টাডি। আজকে যা পড়াইছি এর সাথে পরিমাণগত রসায়ন অধ্যায় থেকে নির্দেশক যে টপিকটা সেটা নিজে নিজে একটু পড়বা। আজকে আর আগাবো না, আজকে এই পর্যন্তই। আজকে এই পর্যন্তই। প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে যা যা পড়াইছি আজকে, যা যা পড়াইছি আজকে সেগুলা চমৎকার করে গুছিয়ে পড়বা। যে কারো যে কোনো ধরনের সমস্যা হলে কমেন্টে, ইনবক্সে, ফোনে অথবা সরাসরি আমার সাথে দেখা করে প্রবলেমগুলা সলভ করে নিবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আজকের পড়াটা আজকের মধ্যে শেষ করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।